এক বিধবা নারীর এক রাতের অপ্রত্যাশিত আতিথ্য এবং পরের দিন সকালে তার পিছনের রহস্য উন্মোচিত হয়ে সমস্ত গ্রামকে হতবাক করে তোলার সেই অসাধারণ ঘটনা ঘটেছিল বিহারের প্রসিদ্ধ গ্রাম মধুপুরে। কিন্তু সেখানকার লোকজনের মনোজগতে এই গ্রামটি যেন একটি দুর্ভেদ্য দুর্গের মতো গেঁথে রয়েছে। উঁচু প্রাচীরযুক্ত এক দুর্গ, যেখানে বহিরাগত প্রত্যেক ব্যক্তিকে সন্দেহপূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হতো। এখানকার প্রত্যেক বাড়ির খবর অন্য বাড়িতে পৌঁছতে পৌঁছতে গুজব হয়ে উঠত, এবং প্রত্যেক গুজবের মধ্যে কোনো না কোনো নারীর স্বভাবকে অবশ্যই নিগৃহীত করা হতো। মধুপুর গ্রামে ললিতার বাসস্থানটি ছিল একদম শেষ সীমানায়। কিছুটা ফাটা, কিছুটা ঢলে পড়া প্রাচীর, যেন দীর্ঘকাল ধরে কোনো সহায়তা ছাড়াই স্থায়ী হওয়ার প্রয়াস চালাচ্ছিল। ঠিক এই অবস্থা ছিল ললিতার অস্তিত্বেরও। পতির মৃত্যুর পর সেই বাসায় একাকী হয়ে পড়েছিল। শুধু দেহের দিক থেকে নয়, সমাজের দৃষ্টিতেও সে একাকী ছিল। পতির পরলোক গমনের 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামবাসীর কাছে ললিতা আজও সেই স্ত্রীলোক ছিল যাকে দেখলে কণ্ঠস্বর নিম্ন হয়ে যেত। কেউ প্রত্যক্ষভাবে কিছু উচ্চারণ করত না, কিন্তু দৃষ্টির ভাষা অনেক কিছু প্রকাশ করে দিত। ললিতাও সময়ের স্রোতের সাথে সাথে কথোপকথন হ্রাস করে দিয়েছিল। এখন সে অধিকাংশ সময় নীরব রাখত। নীরবতা সে বাধ্যতামূলকভাবে নয়, বরং নিজেকে রক্ষা করার জন্য আয়ত্ত করে নিয়েছিল। সেদিন আকাশটা যেন একটু অতিরিক্ত ভারাক্রান্ত ছিল। ভোর থেকেই থেমে থেমে বর্ষণ হচ্ছিল এবং সায়াহ্ন অবতরণের সাথে সাথে বায়ুতে শীতের অনুভূতি চলে এসেছিল। গ্রামের পথগুলো কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। লোকজন দ্রুত গতিতে নিজ নিজ আবাসে প্রবেশ করছিল, যেন রাত্রি অবতরণ করলে কোনো অশুভ ঘটনা ঘটবে। ললিতা দ্বার বন্ধ করে রেখেছিল। চুলায় দানা চড়ানো ছিল, কিন্তু তার ভোজনের আকাঙ্ক্ষা ছিল না। প্রায়শই এমন ঘটত। একাকী ভোজন করতে তার ভালো লাগত না। সে লণ্ঠনের শিখাটা সংশোধন করল এবং প্রাচীর ঘেঁষে উপবিষ্ট হল। বাইরে বর্ষণের ধ্বনি ছিল, আর ভিতরে তার নিজের শ্বাস-প্রশ্বাসের। ঠিক সেই সময়ে দ্বারে সামান্য শব্দ হল। ললিতা চমকিত হয়ে উঠল। এই সময়ে তার কাছে কে উপস্থিত হতে পারে? গ্রামে কেউ তার আবাসে গভীর রাত্রিতে আসত না। সে ধারণা করল হয়তো বায়ু হবে, কিন্তু আবার সেই শব্দ হল। এবার একটু স্পষ্টতর, একটু গুরুতর। কে? তার নিজের কণ্ঠধ্বনি নিজের কাছে দুর্বল অনুভূত হল। বাইরে থেকে উত্তর আসতে কিছুটা সময় লাগল। মা, একটু পানীয় পাওয়া যাবে? সেই কণ্ঠধ্বনিতে পরিশ্রান্তি ছিল। ভীতি নয়, বরং অনুনয় ছিল। ললিতার হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পেল। অজানা কণ্ঠধ্বনি এই গ্রামে বিপত্তি আহ্বান করে সে তা অবগত ছিল। সে দ্বারের খিল স্পর্শ করল, তারপর আবার হাত প্রত্যাহার করে নিল। মনে ভীতি ছিল, কিন্তু তার চেয়েও বৃহত্তর কিছু একটা ছিল। সেই প্রাচীন মানবতাবোধ, যাকে সে প্রতিদিন দমিয়ে রাখার প্রয়াস করত। কে তুমি? সে আবার প্রশ্ন করল। পথ হারিয়ে ফেলেছি, 2 দিন ধরে যথাযথ কিছু ভোজন করিনি। কণ্ঠধ্বনি এবার আরও ভগ্ন হয়ে পড়ল। ললিতা দ্বারের ফাঁক দিয়ে উঁকি দিল। এক ব্যক্তি দাঁড়িয়েছিল। বস্ত্র ভিজে গিয়েছে, কেশ অবিন্যস্ত এবং মুখমণ্ডলে এমন পরিশ্রান্তির ছায়া যা দেখলে তাকে অসত্যবাদী মনে করতেও লজ্জা হবে। তার বয়স 35-40-এর মধ্যে হবে। চোখে ভীতি ছিল না, ছিল শুধু এক গভীর পরিশ্রান্তি। ললিতার অন্তরে দীর্ঘদিনের সঞ্চিত ভীতি হঠাৎ উচ্চারণ করল। যদি কেউ দর্শন করে, যদি গ্রাম প্রশ্ন উত্থাপন করে, যদি কাল কথোপকথন ওঠে। কিন্তু ঠিক সেই ক্ষণেই তার পতির শেষ রাত্রির কথা স্মৃতিতে উদিত হল। তিনিও এভাবেই বর্ষণে ভিজে গৃহে প্রত্যাবর্তন করেছিলেন। কম্পিত হয়ে পানীয় চেয়েছিলেন, এবং সে কিছু না চিন্তা করে পানীয় প্রদান করেছিল। ললিতা দ্বার উন্মোচিত করল। অভ্যন্তরে প্রবেশ করো, সে নিম্নস্বরে উচ্চারণ করল। ব্যক্তিটি যেন স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। সে মস্তক নত করে অভ্যন্তরে প্রবেশ করল। ললিতা তাকে চুলার পাশে উপবেশনের ইঙ্গিত করল। কিছু না প্রশ্ন করে সে একটি প্রাচীন চাদর প্রদান করল। নাম? ললিতা প্রশ্ন করল। সে কিছুক্ষণ স্থির হল, তারপর উচ্চারণ করল, নাম থাক না। ললিতা আর জোরালো করল না। গ্রামে নাম অনেক সময় জীবনের চেয়ে গুরুতর হয়ে ওঠে। সে রাত্রিতে দুজনের মধ্যে অধিক কথোপকথন হয়নি। ললিতা তাকে শুষ্ক রুটি এবং দানা প্রদান করল। ব্যক্তিটি নীরবে ভোজন করতে থাকল, যেন প্রত্যেক গ্রাস তার অন্তরে কোথাও লুপ্ত হয়ে যাচ্ছে। মাঝে মাঝে তার চোখ ভরে উঠছিল, কিন্তু সে মস্তক নত করে নিচ্ছিল। বাইরে বর্ষণ আরও বৃদ্ধি পেয়েছিল। গ্রাম গভীর নিদ্রায় আচ্ছাদিত ছিল,
কিন্তু সেই ক্ষুদ্র বাসায় দুটি অজানা জীবন একই ছাদের নিচে নিজেদের কাহিনীর সাথে সংগ্রাম করছিল। ললিতা তাকে অঙ্গনে এক কোণে শয়নের ব্যবস্থা করল। নিজে সে অনেক রাত্রি পর্যন্ত নিদ্রায় যেতে পারল না। তার মনে অনুভূত হচ্ছিল এই রাত্রিটা শুধু অন্ধকার নয়, বরং অত্যন্ত গুরুতর। এমন এক রাত্রি যার পর ভোরে অনেক কিছু পরিবর্তিত হয়ে যাবে। সে লণ্ঠন নির্বাপিত করল, কিন্তু মনের আলো নির্বাপিত করতে পারল না। সে সামান্যতমও অবগত ছিল না যে যাকে সে আজ মানবতাবোধের খাতিরে আশ্রয় প্রদান করেছে, সেই অজানো ব্যক্তিটি ভোর হতে হতে মধুপুরের ভিত্তি নাড়িয়ে দেবে। রাত্রি আরও গভীরতর হল। বর্ষণ তখনও ছাদে পতিত হচ্ছিল, কিন্তু তার ধ্বনি আগের মতো অনুভূত হচ্ছিল না। যেন প্রত্যেক ফোঁটার সাথে কোনো প্রশ্ন ঝরে পড়ছে। ললিতা এদিক ওদিক করছিল। নিদ্রা তার দুচোখ থেকে দূরবর্তী ছিল, এবং মন বারবার অঙ্গনের দিকে চলে যাচ্ছিল, যেখানে সেই অজানা ব্যক্তিটি নিদ্রায় ছিল। সে উঠে ধীর গতিতে দ্বারের কাছে গেল। বাইরে উঁকি দিয়ে দেখল ব্যক্তিটা চাদর মুড়ি দিয়ে শয়নরত, কিন্তু সে নিদ্রায় ছিল না। তার শ্বাস দ্রুতগতি ছিল, এবং ওষ্ঠ নড়ছিল, যেন কারো সাথে কথোপকথন করছিল বা কারো কাছে ক্ষমা প্রার্থনা করছিল। ললিতা স্থির হয়ে গেল। সে প্রত্যাবর্তন করতে চাইল, কিন্তু তার পা যেন সেখানেই স্থির হয়ে গেল। না, আমি কিছু করিনি। ব্যক্তিটির মর্মরিত শব্দ স্পষ্ট শ্রুত হল। ললিতার দেহে কম্পন উঠল। সে ধারণা করল ব্যক্তিটি কোনো বিপদ থেকে পলায়ন করে আসেনি তো। গ্রামে এমন ব্যক্তি আগেও উপস্থিত হয়েছিল, কোনো ঝগড়া বা হত্যাকাণ্ড থেকে পলায়ন করে। নারীদেরকেই সর্বপ্রথম তার পরিশোধ দিতে হতো। সে নীরবে অভ্যন্তরে চলে এলো, কিন্তু মনের ভীতি তার সাথে সাথেই এলো। লণ্ঠনের মৃদু আলোয় সে তার পতির ছবি দর্শন করল। ছবির নিচে ধূলিকণা সঞ্চিত ছিল। সে অঙ্গুলি দিয়ে হালকা করে তা পরিষ্কার করল। ভুল করছি না তো? সে ছবির কাছে নয়, নিজের কাছেই জানতে চাইল। ঠিক সেই সময় বাইরে থেকে কাশির ধ্বনি এল। ললিতা কিছু না চিন্তা করে এক পাত্র পানীয় নিয়ে বাইরে গেল। ব্যক্তিটা উঠে উপবিষ্ট হয়েছিল। তার মুখে ঘর্ম, চোখ দুটি রক্তিম। পানীয়, সে ধীর কণ্ঠে উচ্চারণ করল। ললিতা পাত্রটা প্রসারিত করল। তার হাত কম্পিত ছিল, কিন্তু সে লক্ষ্য করল না। ব্যক্তিটা পানীয় পান করল, তারপর কিছুক্ষণ তার দিকে নিরীক্ষণ করে রইল। আপনি ভীত হয়ে আছেন, সে হঠাৎ উচ্চারণ করল। ললিতা চমকিত হয়ে উঠে অসত্য উচ্চারণ করল। না। ব্যক্তিটা সামান্য হাস্য করে উচ্চারণ করল, ভীত হওয়া অযথা নয়, মানুষ ভীতির কারণে অনেক কিছু হারিয়ে ফেলে। ললিতার মনে এই কথাটি গভীরভাবে প্রবেশ করল। সে কিছু উচ্চারণ করতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। আমি ভোরে প্রস্থান করব, ব্যক্তিটা উচ্চারণ করল। আপনার কোনো অসুবিধা ঘটবে না। ললিতা মস্তক নাড়ল। সে বুঝতে পারছিল না সে কি স্বস্তি অনুভব করছে নাকি এক অজানা দুঃখে পরিপূর্ণ হয়ে উঠছে। সে অভ্যন্তরে চলে এলো, কিন্তু নিদ্রা আর আসল না। ভোরের শেষ জামে গ্রামের কুকুরগুলো হঠাৎ ঘেউ ঘেউ করতে আরম্ভ করল। ললিতা জানালার কাছে গেল। দূরবর্তী পথে দু-তিনটি ছায়া চলাচল করতে দেখল। কেউ সেখান দিয়ে যাচ্ছিল। হয়তো কেউ তার বাসার দিকে নিরীক্ষণ করেছিল, হয়তো কেউ অঙ্গনে শয়নরত ব্যক্তিটার ঝলক লাভ করেছে। গ্রামে কথা প্রচারিত হতে বিলম্ব হয় না। ভোরের প্রথম আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনি প্রায় একসাথে বেজে উঠল। বর্ষণ স্থির হয়ে গিয়েছিল। বায়ুতে মৃত্তিকার গন্ধ ছিল, গুরুতর এবং অদ্ভুত। ললিতা উঠল, তার মস্তক যন্ত্রণা করছিল। বাইরে বেরিয়ে দেখল সেই অজানা ব্যক্তিটি উপবিষ্ট হয়ে আছে। সে নিজের বস্ত্র নিংড়াচ্ছিল। তার মুখে রাত্রির পরিশ্রান্তি স্পষ্ট ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তিও ছিল, যেন কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছে। চা প্রস্তুত করব? ললিতা প্রশ্ন করল। ব্যক্তিটা মস্তক নাড়ল। যদি আপনি ইচ্ছা করেন। ললিতা চুলায় চা চড়াতে লাগল। ঠিক সেই সময়ে প্রতিবেশী মালতী আন্টির কণ্ঠধ্বনি শ্রুত হল, একটু উচ্চতর, একটু উদ্দেশ্যমূলক। অরে ললিতা, আজ এত ভোরে চায়ের সুবাস? ললিতার হাত স্থির হয়ে গেল। সে অবগত ছিল মালতী আন্টির নিছক এমনি উপস্থিত হয়নি। আসুন আন্টি, সে নিরুপায় হাস্য দিয়ে উচ্চারণ করল। মালতী আন্টি অঙ্গনে প্রবেশ করলেন, এবং তার দৃষ্টি সরাসরি সেই ব্যক্তিটার উপর পতিত হল। তার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। এ কে? প্রশ্নে কৌতূহল নয়, সন্দেহ ছিল। ললিতা কিছু উচ্চারণ করার আগে ব্যক্তিটা উঠে উচ্চারণ করল, আমি পথযাত্রী,
রাত্রিতে বর্ষণে আটকে গিয়েছিলাম। মালতী আন্টি ললিতাকে উপর নিচ করে নিরীক্ষণ করলেন। সেই নিরীক্ষণ ললিতার কাছে ব্যক্তিটার চেয়েও বেশি বিদ্ধ করেছিল। একাকী নারীর বাসায় বাক্যটি তিনি সমাপ্ত করলেন না, কিন্তু তার অর্থ সমস্ত অঙ্গনে ছড়িয়ে পড়ল। সেই ক্ষণেই আরও ২-৩ জন নারী উপস্থিত হয়ে গেলেন। কেউ প্রশ্ন করলেন, কেউ মর্মর করলেন, কেউ দ্বারের বাইরে দাঁড়িয়ে রইলেন। কথা প্রচারিত হয়ে গিয়েছিল। পঞ্চায়েতকে অবহিত করতে হবে, কেউ একজন উচ্চারণ করল। ললিতার বক্ষ শুষ্ক হয়ে গেল। এটা সেই ভীতি যা বছরের পর বছর তার অন্তরে বাস করেছিল, সেই ভীতি যা তাকে নীরব রাখতে বাধ্য করত। ব্যক্তিটা একবার ললিতার দিকে নিরীক্ষণ করল। সেই নিরীক্ষণে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি প্রশ্ন, এখনও কি মানবতাবোধ জীবিত আছে? অল্প সময়ের মধ্যে গ্রামের কিছু পুরুষও উপস্থিত হয়ে গেলেন। পরিবেশ গুরুতর হয়ে উঠল। কেউ উচ্চারণ করল, চলো চৌপালে, সভাস্থলে। ললিতা কিছুই উচ্চারণ করতে পারল না, তার পায়ে যেন আর প্রাণ নেই। ব্যক্তিটা নিম্নস্বরে উচ্চারণ করল, যদি আপনার মনে হয় আমার জন্য আপনার সম্মানে আঘাত লাগছে, তবে আমি এখনই প্রস্থান করছি। ললিতা প্রথমবার তার দিকে যথাযথভাবে নিরীক্ষণ করল। তার মুখে ভীতি ছিল না, ছিল শুধু পরিশ্রান্তি আর খুব প্রাচীন কোনো যন্ত্রণা। না, ললিতার কণ্ঠধ্বনি প্রথমবার দৃঢ় অনুভূত হল, যা সত্য তাই ঘটবে। চৌপালে গ্রামবাসী সমবেত হতে লাগল। ললিতার মনে অনুভূত হচ্ছিল সে কোনো বিচারের দিকে নয়, বরং কোনো প্রাচীন ক্ষতের দিকে অগ্রসর হচ্ছে। সে অবগত ছিল না যে এই ভোর শুধু প্রশ্ন আনবে না, বরং মধুপুরের চাপা পড়া সত্যকেও মৃত্তিকার উপর নিয়ে আসবে। আর এই সত্য শুধু একজন নারী বা একজন পথযাত্রীর জীবন নয়, পুরো গ্রামের চিন্তাধারাকে নাড়িয়ে দেবে। চৌপালে লোকজন এমনভাবে সমবেত হচ্ছিল যেন কোনো বিনোদন দেখতে এসেছে, কিন্তু এটা বিনোদন ছিল না। এটা সেই স্থান যেখানে গ্রাম বছরের পর বছর ধরে রায় শুনিয়েছে, না শুনে, না বুঝে, অনুভব না করে। সেই চৌপাল যেখানে সত্য প্রায়শই ভিড়ের আওয়াজে আচ্ছাদিত হয়ে যেত। ললিতা সবার পশ্চাতে দাঁড়িয়েছিল। তার চোখ মৃত্তিকার দিকে ছিল, কিন্তু তার হৃদয় সবকিছু দর্শন করছিল। সামনে সেই পরিচিত মুখগুলো ছিল, কারো কারো চোখে আগে থেকেই রায় লিখিত ছিল। সেই নারীরা যারা কাল পর্যন্ত অবস্থা জিজ্ঞাসা করত, আজ মরমর করছিল। সেই পুরুষরা যারা ন্যায়ের কথা উচ্চারণ করত, আজ চোখ রাঙাচ্ছিল। অজানা ব্যক্তিটা নীরবে দাঁড়িয়েছিল। তার মস্তক নত ছিল না, কিন্তু চোখে কোনো চ্যালেঞ্জও ছিল না। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন অনেক কিছু আগেই সহ্য করে নিয়েছে, এবং এখন যা ঘটবে তার জন্য সে প্রস্তুত। রামপ্রসাদ, গ্রামপ্রধান, গলা পরিষ্কার করলেন। তাহলে কথা হলো এই, তিনি গুরুতর গলায় উচ্চারণ করলেন, যে এক বিধবা নারীর বাসায় রাত্রিতে এক পুরুষ অবস্থান করেছে। ভিড়ের মধ্যে গুঞ্জন আরম্ভ হল। ললিতার কানে যেন বাঁশির ধ্বনি বাজতে লাগল। তার কাছে এটা শুধু একটা বাক্য ছিল না, এটা সেই বিষ যা সমাজ সহজেই কোনো নারীর উপর ঢেলে দেয়। ললিতা, রামপ্রসাদ উচ্চারণ করলেন, তুমি কিছু উচ্চারণ করতে চাও? ললিতা মস্তক উত্তোলন করল। সে প্রথমবার গ্রামের দিকে প্রত্যক্ষভাবে নিরীক্ষণ করল। তার মনে হল সে তার নিজের ভীতিকেই দর্শন করছে। একসাথে শত শত মুখের দিকে নিরীক্ষণ করে সে সেই বর্ষণের রাত্রির কথা উচ্চারণ করতে আরম্ভ করল। একজন ব্যক্তি পানীয় চাইতে এসেছিল, ব্যাস। কেউ একজন বিদ্রুট করল। ললিতার গলা শুষ্ক হয়ে গেল। সে আগে কিছু উচ্চারণ করতে যেত, তার আগেই এক কণ্ঠধ্বনি গর্জিত হয়ে উঠল। যদি অনুমতি দেন তবে আমি উচ্চারণ করি। সেই অজানা ব্যক্তিটি কথা বলছিল। রামপ্রসাদ তাকে নিরীক্ষণ করলেন। নাম? সে কিছুক্ষণ নীরব থাকল, তারপর উচ্চারণ করল। আজ নাম উচ্চারণ করাই উচিত হবে। পুরো চৌপাল নিস্তব্ধ হয়ে গেল। আমার নাম বিজয়। যেন কেউ বায়ু স্থির করে দিল। কিছু প্রবীণের চোখ বিস্ফারিত হয়ে গেল। কিছু নারী একে অপরের দিকে নিরীক্ষণ করলেন, এবং কেউ একজন খুব নিম্নস্বরে উচ্চারণ করলেন, এ তো সেই নাম। বিজয় কথা অব্যাহত রাখল। তার গলায় কোনো ক্রোধ ছিল না, ছিল শুধু এক পরিশ্রান্তি, বহু বছরের প্রাচীন। আজ থেকে ১৬ বছর আগে সে উচ্চারণ করল, আমি এই গ্রামেই বাস করতাম, এই মৃত্তিকায় খেলেছি, এই চৌপালে উপবিষ্ট হয়েছি। ভিড় অস্থির হয়ে উঠল। সে সময় গ্রামে এক কন্যা ছিল, প্রিয়া। সে দীর্ঘশ্বাস ত্যাগ করল। সে আমার ভগিনী ছিল। ললিতার হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পেল। তার কিছু কিছু স্মৃতিতে উদিত হতে লাগল। একটা নাম, একটা মুখ, এবং তারপর সকলের নীরব হয়ে যাওয়া। বিজয় উচ্চারণ করল, প্রিয়া একদিন এই গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে কণ্ঠ উত্তোলন করেছিল। সেই ব্যক্তির নাম সকলে অবগত ছিল, ক্ষমতাধর ছিল, ধনশালী ছিল।
কেউ একজন ক্রোধে উচ্চারণ করল, অসত্য। বিজয় তার দিকে নিরীক্ষণ করল। অসত্য হতো যদি আমার ভগিনী জীবিত থাকত। পুরো চৌপাল যেন পাথর হয়ে গেল। সে রাতে তার গলা ধরে এলো। প্রিয়া গৃহে প্রত্যাবর্তন করেনি। এখন আর কেউ কথা উচ্চারণ করল না। বিজয় উচ্চারণ করল, পরের দিন গ্রাম উচ্চারণ করল কন্যাটি পলায়ন করেছে। আর যে প্রশ্ন উত্থাপন করল তাকে নীরব করিয়ে দেওয়া হলো। সে মস্তক উত্তোলন করে সকলকে নিরীক্ষণ করল। আমি প্রশ্ন করেছিলাম, আর উত্তরে তার গলায় প্রথমবার যন্ত্রণা স্পষ্ট হয়ে উঠল। আমাকে গ্রাম থেকে নির্বাসিত করা হলো। উচ্চারণ করা হলো, যদি জীবিত থাকতে চাও তবে প্রস্থান করো। ললিতার স্মৃতিতে উদিত হল এক কিশোর যুবক, ভিড়, ক্রন্দনরত নারীরা, এবং তারপর সবকিছু সমাপ্ত। আমি পলায়ন করিনি, বিজয় উচ্চারণ করল। আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অনেকের চোখ নত হয়ে গেল। আমি আজ এখানে প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু শেষবারের মতো আমার ভগিনীর মৃত্তিকা দর্শন করতে চেয়েছিলাম। রামপ্রসাদ নীরব, ভিড়ও নীরব। নিস্তব্ধতা এখন শোরগোল হয়ে উঠেছিল। আর যে বাসটি আমাকে সেই রাত্রিতে আশ্রয় প্রদান করল, বিজয় ললিতার দিকে নিরীক্ষণ করল। সেই বাসটিই প্রথম বাস যেখানে আমাকে মানুষ হিসেবে গণ্য করা হয়েছে। ললিতার চোখ দিয়ে জল পতিত হতে লাগল। সে বুঝতে পারল, এই ব্যক্তিটি অজানা ছিল না, অজানা তো ছিল এই গ্রামটা। ঠিক সেই সময়ে ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধা নারী অগ্রসর হয়ে এলেন। কম্পিত গলায় উচ্চারণ করলেন, প্রিয়া আমার সঙ্গিনী ছিল। এরপর যেন বাঁধ ভেঙে গেল। একের পর এক কণ্ঠধ্বনি জাগ্রত হয়ে উঠল। কেউ সত্য স্বীকার করল, কেউ নীরবতার অপরাধ স্বীকার করল। আর যে গ্রাম এতক্ষণ বিচারক হয়ে উপবিষ্ট ছিল, হঠাৎ সে কাঠকড়ায় দাঁড়িয়ে গেল। ললিতা আকাশের দিকে নিরীক্ষণ করল। তার মনে হল প্রথমবার বায়ু পরিষ্কার। কিন্তু এই কাহিনী এখানে সমাপ্ত হয় না। সত্য সামনে এসে গিয়েছিল, কিন্তু সত্যের পর যা আসে তা হল অনুশোচনা, ভয় এবং পরিবর্তন। আর গ্রামকে এখন সেটাই সহ্য করতে হচ্ছিল। চৌপালে কিছুক্ষণ কেউ কোনো কথা উচ্চারণ করল না। সত্য যেন বায়ুতে ঝুলে রইল, গুরুতর, যন্ত্রণাদায়ক এবং সকলের জন্য অস্বস্তিকর। যাদের মুখে এতক্ষণ কঠোরতা ছিল তাদের হঠাৎ খুব পরিশ্রান্ত মনে হতে লাগল। এমন নয় যে সবাই অনুশোচনা করছিল, বরং এটা ছিল যে এখন পলায়নের আর কোনো স্থান অবশিষ্ট নেই। রামপ্রসাদ প্রথমবার চোখ নত করলেন। তার অন্তরে বছরের পর বছর ধরে সঞ্চিত অহংকার সেই নিস্তব্ধতায় ভগ্ন হতে আরম্ভ করল। সে বুঝতে পারছিল যে আজ সে যদি মুখ উন্মোচন করে তবে হয় তাকে অসত্য উচ্চারণ করতে হবে, নতুবা নিজেকে দোষী সাব্যস্ত করতে হবে, আর দুটি পথই তাকে দুর্বল করে দেবে। ললিতা এখনও সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু সে সেই ললিতা ছিল না যে ভোরে ভীত হয়ে হয়ে গৃহ থেকে বহির্গত হয়েছিল। তার চোখে এখন শুধু ভীতি ছিল না, বরং এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন কেউ তার অন্তরের শৃঙ্খলগুলো ভেঙে দিয়েছে। ভিড় থেকে কিছু লোক ধীরে ধীরে সরে যেতে লাগল। যারা কিছুক্ষণ আগে প্রশ্ন উত্থাপন করছিল তারা এখন দৃষ্টি এড়িয়ে যাচ্ছিল। নারীরা সবচেয়ে বেশি পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। তাদের অন্তরে কোথাও না কোথাও এই উপলব্ধি জাগ্রত হয়ে উঠেছিল যে প্রিয়ার সাথে যা ঘটেছিল তা যে কারো সাথেই ঘটতে পারত। বিজয় কারো দিকে নিরীক্ষণ করল না। সে অবগত ছিল যে আজ গ্রামের ভীতি সমাপ্ত হয়নি, শুধু তার দিক পরিবর্তিত হয়েছে। এখন ভীতি গ্রামের অন্তরেই। এখন কি? অবশেষে রামপ্রসাদ প্রশ্ন করলেন। এই প্রশ্ন শুধু বিজয়ের কাছে ছিল না, এই প্রশ্ন ছিল পুরো গ্রামের কাছে। বিজয় দীর্ঘশ্বাস ত্যাগ করল। এখন আর কিছু না। আমার ভগিনী প্রত্যাবর্তন করবে না, এবং যা ঘটার তা ঘটে গেছে। ললিতা প্রথমবার অগ্রসর হয়ে কথা উচ্চারণ করল। তার কণ্ঠে ক্রন্দন বা ক্রোধ কিছুই ছিল না, ছিল শুধু সত্য। কিন্তু যা ঘটা উচিত ছিল তা এবার ঘটবে। অন্তত এখন থেকে তো আর অসত্য নিয়ে জীবনযাপন করব না। তার কথা তীরের মতো বিদ্ধ করল, কারণ অসত্যই ছিল এই গ্রামের সবচেয়ে বড় উত্তরাধিকার। ভিড় ধীরে ধীরে পাতলা হয়ে গেল, কিন্তু গ্রামের অন্তরে কিছু একটা ভগ্ন হয়ে চুরমার হয়ে গিয়েছিল। সেই প্রাচীন চিন্তাধারা, সেই সহজ বিচার, সেই নারীদের দোষারোপের অভ্যাস। বিজয় ললিতার বাসার দিকে অগ্রসর হতে লাগল। ললিতাও তার সাথে ছিল। পথে লোকজন দাঁড়িয়েছিল, কিন্তু এবার কেউ কিছু উচ্চারণ করল না। এই নিস্তব্ধতা আগের মতো ছিল না, এই নিস্তব্ধতা ছিল লজ্জার। গৃহে উপনীত হয়ে বিজয় স্থির হল। আমি এখানে আর অবস্থান করব না, সে উচ্চারণ করল। ললিতা তার দিকে নিরীক্ষণ করল। কেন? এই প্রশ্নটি কোনো অনুরোধের মতো ছিল না,
বরং এক বোধের মতো ছিল। কারণ আমি যদি অবস্থান করি, বিজয় উচ্চারণ করল, তবে গ্রাম প্রতিদিন সেই সত্যকে স্মরণ করবে যা থেকে তারা পলায়ন করতে চায়। ললিতা কিছুক্ষণ নীরব থেকে উচ্চারণ করল, পলায়ন করলেই সত্য ক্ষুদ্র হয়ে যায় না? বিজয় সামান্য হাস্য করল, আপনি ভিন্ন রকম, তাই হয়তো এই গ্রাম কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। ললিতা আকাশের দিকে নিরীক্ষণ করল, তার মনে হল এই প্রথমবার সে নিজেকে ক্ষমা করে দিয়েছে। সায়াহ্ন অবতরণের সাথে সাথে গ্রামের পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল। লোকজন দাঁড়ে দাঁড়িয়ে কথোপকথন করছিল ঠিকই, কিন্তু এখন মর্মরে ভীতি নয়, বরং এক অদ্ভুত দ্বিধা ছিল। শিশুদের ধ্বনি তখনও শ্রুত হচ্ছিল, কিন্তু প্রবীণরা আর আগের মতো ছিলেন না। রাত্রি আবার অবতরণ করল, কিন্তু এই রাত্রি আগের মতো ছিল না। ললিতা তার অঙ্গনে উপবিষ্ট ছিল, সেই স্থানে যেখানে গত রাত্রিতে এক অজানা ব্যক্তি শয়ন করেছিল। আজ সেই স্থানটি তার কাছে দর্পণের মতো অনুভূত হচ্ছিল। বিজয় তার ক্ষুদ্র ঝোলাটা নিয়ে দাঁড়িয়েছিল। হয়তো আবার কোনোদিন সাক্ষাৎ হবে, সে উচ্চারণ করল। ললিতা মস্তক নাড়ল। এই গ্রাম আপনার ছিল, আছে এবং থাকবে। বিজয় স্থির হল। মাঝে মাঝে গৃহ সেটা হয় না যেখানে আমরা জন্মগ্রহণ করি, বরং গৃহ সেটাই যেখানে আমাদের মানুষ হিসেবে গণ্য করা হয়। সে প্রস্থান করল, ধীর গতিতে, কোনো ধ্বনি ছাড়াই। ললিতা দীর্ঘক্ষণ সেই পথের দিকে নিরীক্ষণ করে রইল। সে অবগত ছিল কাহিনীর শেষ অধ্যায় এখনও অবশিষ্ট। বিজয় প্রস্থান করার পর মধুপুর আর আগের মতো রইল না। বাইরে থেকে নিরীক্ষণ করলে কেউ উচ্চারণ করতে পারত গ্রামটি একই আছে, সেই গলি, সেই কাঁচা পথ, সেই চৌপাল। কিন্তু যা পরিবর্তিত হয়ে গিয়েছিল তা দৃশ্যমান ছিল না, তা পরিবর্তিত হয়ে গিয়েছিল লোকজনের অন্তরে। ললিতার জীবনও বাইরে থেকে নিরীক্ষণ করলে আগের মতোই অনুভূত হতো। সে এখনও ভোরে উঠত, চুলা জ্বালাত, অঙ্গনে ঝাড়ু দিত। কিন্তু এখন সে যখন ঝাড়ু দিত তখন শুধু ধূলিকণা পরিষ্কার করত না, সে নিজের অন্তরে সঞ্চিত অসহায়ত্বকেও পরিষ্কার করত। আগে যখন সে পথ দিয়ে যেত তখন লোকজনের দৃষ্টি তাকে তাড়া করত। এখন সেই দৃষ্টিগুলো প্রায়শই নত হয়ে যেত, কোনো সম্মান থেকে নয়, বরং এক অব্যক্ত অপরাধবোধ থেকে। মালতী আন্টি একদিন সাহস সংগ্রহ করলেন। তিনি নীরবে ললিতার গৃহে উপস্থিত হয়ে কোনো প্রস্তাবনা ছাড়াই উচ্চারণ করলেন, ভুল আমাদেরই ছিল। ললিতা কিছু উচ্চারণ করল না। সে অবগত ছিল কিছু কথা উত্তর চায় না, শুধু স্বীকৃতি চায়। ধীরে ধীরে গ্রামে কথার প্রকার পরিবর্তিত হয়ে গেল। এখন কোনো নারীর গৃহে বিলম্ব করে আলো জ্বলতে দেখলে আর প্রশ্ন উত্থাপিত হতো না। কোনো পথযাত্রী রাত্রিতে পানীয় চাইলে আর দ্বার বন্ধ হতো না। এই পরিবর্তনটি ক্ষুদ্র ছিল, কিন্তু প্রকৃত পরিবর্তন সবসময় ক্ষুদ্রই হয়। একদিন গ্রামে সংবাদ এলো যে ব্যক্তিটির বিরুদ্ধে প্রিয়া কণ্ঠ উত্তোলন করেছিল সে নগরে অসুস্থ হয়ে পড়ে আছে, একাকী, তাকে দর্শন করতে কেউ আসে না। এই সংবাদ গ্রামে দাবানলের মতো প্রচারিত হল। লোকজন শুনল, নীরব রইল। কোনো আনন্দ ছিল না, কোনো সন্তুষ্টিও না, শুধু এক শূন্যতা, যেন সত্য সামনে আসার পর প্রতিশোধের প্রয়োজনীয়তাই নিঃশেষ হয়ে গেছে। ললিতা সেদিন অনেক রাত্রি পর্যন্ত উপবিষ্ট রইল। তার প্রিয়ার কথা স্মৃতিতে উদিত হল, বিজয়ের কথা স্মৃতিতে উদিত হল, আর স্মৃতিতে উদিত হল সেই রাত্রির কথা যখন সে ভীতি আর মানবতাবোধের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সে ধারণা করল যদি সে রাত্রিতে সে দ্বার বন্ধ রাখত তবে গ্রাম হয়তো আজকেও আগের মতোই রাখত, হয়তো সে নিজেও সেই ভীতু নত হয়ে পড়া অসম্পূর্ণ ললিতা হয়েই রাখত। কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেল। এক ভোরে গ্রামে একটি পত্র এলো, বিজয়ের হস্তলিপিতে। সে লিখেছিল যে সে এক ক্ষুদ্র নগরে শিশুদের শিক্ষা দান করে। লিখেছিল, আমি আমার ভগিনীকে প্রত্যাবর্তিত পাইনি, কিন্তু হয়তো অন্য কারো ভগিনীকে সাহস প্রদান করতে পারব। ললিতা পত্রটা বারবার পাঠ করল। তার চোখ ভিজে এলো, কিন্তু এই চোখের জল দুঃখের ছিল না। এই চোখের জল ছিল সেই প্রশান্তির যা তখন আসে যখন মানুষ জানতে পারে যে তার এক ক্ষুদ্র সিদ্ধান্ত অন্য কারো পুরো জীবন পরিবর্তিত করতে পারে। গ্রামের নারীরা এখন ললিতার পাশে উপবেশন করতে আরম্ভ করলেন, প্রথমে নীরবে, তারপর মন উন্মোচিত করে। কেউ নিজের ভীতির কথা অবহিত করলেন, কেউ নিজের ক্ষতের কথা, কেউ এমন কিছু কথা যা তিনি আগে কখনো কাউকে উচ্চারণ করেননি। ললিতা শুনে যেত। সে কোনো নেত্রী হয়ে ওঠেনি, কোনো দেবীও হয়নি। সে শুধু সেই নারী রইল
যে একদিন রাত্রিতে একজন ব্যক্তিকে মানুষ হিসেবে গণ্য করে দ্বার উন্মোচিত করেছিল। আর হয়তো এটাই ছিল সবচেয়ে বড় কথা। এক বিকেল, সেই একই পথ, একই আকাশ আর হালকা বায়ু। ললিতা নিজের অঙ্গনে উপবিষ্ট ছিল, লণ্ঠন জ্বলছিল। তার মনে হল কেউ যেন দ্বারে টোকা দিয়েছে। সে উঠে দ্বারের কাছে গেল। বাইরে কেউ ছিল না, শুধু সেই বায়ু আর সেই সব স্মৃতি। সে হাস্য করল, কারণ এখন সে জানে, ভীতি দ্বার বন্ধ করতে শেখায়, কিন্তু মানবতাবোধ দ্বার উন্মোচিত করতে শেখায়। আর সেই রাত্রিতে সে কোনো অজানা ব্যক্তিকে নয়, বরং মানবতাবোধকেই আশ্রয় প্রদান করেছিল। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখবেন, যাতে আমরা জানতে পারি আমাদের কাহিনী কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে নতুন এক আবেগঘন কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাবা মাকে সময় দিন।